আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আমি আছেন আসিফ স্যার। আজকে আপনারা জানেন যে 46তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং আজকে কিন্তু বাংলা সাবজেক্টটা অনুষ্ঠিত হলো এবং এই বাংলা পরীক্ষাটার প্রশ্নটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন, আর যারা দেখতে পাননি তারা এখন দেখতে পাবেন। এখানে প্রশ্নগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। যারা আজকে পরীক্ষা দিলেন তারা পরীক্ষাটা কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রশ্নটা কিন্তু কঠিন এবং সহজ দুইটাই বলা যাবে না। প্রশ্নটা অনেকে দেখলাম যে বলতেছে স্যার প্রশ্ন সহজ আছে সহজ। আসলে কথা, পরীক্ষার হলে লিখিত পরীক্ষা দিতে গেলে বোঝা যায় আসলে কোনটা সহজ কোনটা কঠিন। আমরা অনেকে বলতেছি যে সহজ সহজ সহজ, বিগত সালে অনেক প্রশ্ন রিপিট, কথা সত্য। আজকে বাংলা পরীক্ষায় বিগত সালের অনেক প্রশ্ন কিন্তু রিপিট করেছে, তবে এই রিপিট যে করেছে এটাও সত্য কথা এবং গুটি কয়েক বানিয়েও দিয়েছে, এটাও সত্য কথা। তো প্রশ্ন মোটামুটি খারাপ না, একেবারে ভালোই আসছে। কারণ বাংলা প্রশ্ন কিন্তু অত সহজ কিন্তু আসে না, অত সহজ কিন্তু আসে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা যাই হোক, এখন আমরা এই প্রশ্নটা পুরোটা সলভ দিবে আপনাদের সামনে। দেখি আপনারা কে কোন জায়গা থেকে আছেন আসলে দেখি। আর এই প্রশ্নটা সলভ করলে কাজে লাগবে, কারণ এই বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় কিন্তু ধরে এবং পরবর্তীতে 50তম বিসিএস লিখিত পরীক্ষায় কিন্তু এটা কাজে লাগবে একেবারে। এবং আমরা যারা 10 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষা দিই বললাম এখানেও কাজে লাগবে, এবং এগুলো নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিবেন তাদেরও কাজে লাগবে। এবং বিসিএস প্রিলিতেও কিন্তু এর ভিতরে ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে কেমন আছেন আপনারা একটু বলেন। প্রথম প্রশ্নটা কি ছিল সেটা একটু বলেন। একটু প্রথম প্রশ্নটা কি? বাংলা শব্দ গঠন প্রক্রিয়ার সময় উদাহরণ সহ আলোচনা করুন। এই প্রশ্নটা একটা কমন একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু একটা কমন একটা প্রশ্ন। বিভিন্ন দেখবেন বিসিএস পরীক্ষা বলেন, পিএসসির অধীনে যে নন ক্যাডার পরীক্ষাগুলো হয় সেখানে দেখবেন সব পরীক্ষায় কিন্তু মোটামুটি এখান থেকে প্রশ্ন ধরে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। বানান নিয়ে প্রশ্ন ধরে, শব্দ থেকে প্রশ্ন ধরবে বিসিএস লিখিত পরীক্ষায়। 50তম বিসিএস লিখিত পরীক্ষা হবে, 47তম বিসিএস লিখিত পরীক্ষা হবে। এই সকল লিখিত পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আপনার কাজে দিবে, আপনার কাজে দিবে। তা এখন দেখেন, আমি প্রত্যেকটা প্রশ্ন একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে দেখি পরীক্ষা হলে গেলে বোঝা যায় সহজ না কঠিন, কথা কিন্তু বাস্তব। আমি দেখলাম আজকে প্রশ্ন আমরা প্রকাশ করার পর সবাই বলতেছে প্রশ্ন ইজি আসছে ইজি আসছে। আসলে এত ইজি বলাটা যাবে না, ইজি বলা যাবে না। যারা পরীক্ষা দেয় তারাই বুঝে আসলে পরীক্ষার প্রশ্নটা কতটা কঠিন হতে পারে, তাই তো? তা যারা আমরা বিসিএস পরীক্ষা দিব এবং পিএসসি তে নন ক্যাডার পরীক্ষা দিব এবং এটিও যারা পরীক্ষা দিব সেপ্টেম্বরে, এটিও যারা পরীক্ষা দেবে, এটি পরীক্ষায় কিন্তু এখানে প্রিলিয়াসে লিখিত পরীক্ষা আছে কিন্তু। সুতরাং এটি পরীক্ষা লিখিত পরীক্ষা এখান থেকে হুবহু কমন পড়বে। আমি বলে দিলাম এটি পরীক্ষা লিখিত পরীক্ষা হুবহু কমন পড়বে, এবং পিএসসির অধীনে যদি আপনি কোনো নন ক্যাডার লিখিত পরীক্ষা দিতে চান তাহলে এখান থেকে হুবহু কমন আসবে। আজকের এই প্রশ্নটা ভালো করে দেখবেন, তাহলে আপনার কাজে দিবে। তা সিস্টার আজকে পরীক্ষাটা হয়ে গেল। এখানে দেখেন নিচে প্রশ্নগুলো উত্তর দিন। বাংলা শব্দ গঠন প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করুন। দেখেন এই জিনিসটার মাধ্যমে আপনাকে জানতে চেয়েছে যে বাংলা ভাষার শব্দ গঠন প্রক্রিয়া মানে অর্থাৎ বাংলা ভাষায় কোন কোন প্রক্রিয়ায় বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়, এই জিনিসগুলো যদি আপনি লিখে দিতে পারেন তাহলে আপনার একদম নম্বর কিন্তু আপনি পেয়ে যাবেন, তাই তো? নম্বর কিন্তু পেয়ে যাবেন। তার আগে দেখতেছি আপনারা কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছি, কমেন্টের মাধ্যমে জানান। রাজবাড়ী থেকে আছেন আমাদের আলমগীর সর্দার, নবী আছেন আমাদের সাথে, জান্নাতুল ফেরদৌস আছে আমাদের সাথে। এরকম কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন। হ্যাঁ, একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন, তাহলে আমরা আপনাদেরকে বলতে পারি। এখানে দেখেন নম্বর কত, 5 6 30, অর্থাৎ 1 2 3 4 5, 5টা প্রশ্ন আসছে। 5টা প্রশ্ন লিখতে হবে প্রথম অংশে এবং প্রতিটা প্রশ্নের মান হলো 6 নম্বর। কত? 6 নম্বর। তাহলে আপনি মনে রাখবেন যে এই প্রশ্ন আপনি 6টা পয়েন্ট যদি লিখতে পারেন আপনি 6 6 কত পাবেন? 6 নম্বর পাবেন একেবারে। তো আমরা কিন্তু একটা সলভ কিন্তু অলরেডি আমরা পেজে একটা পোস্ট করে দিয়েছি, শর্টকাট একটা সলভ আপনাদের দ্রুত দেওয়ার চেষ্টা করেছি, এটা আপনারা দেখতে পারেন। তারপর আমি এটা বিস্তারিত আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, রংপুর থেকে আছেন, চট্টগ্রাম থেকে আছেন সুমন, আমাদের নবীক, রানীগঞ্জ থেকে আছেন, গোপালগঞ্জ থেকে আছেন আমাদের সাথে, বগুড়া থেকে আছেন নাইম ইসলাম, নাইম আছেন আমাদের সাথে। ওকে, আপনারা ক্লাসে শেয়ার দিয়ে রাখেন এবং বোঝার চেষ্টা করেন। বাংলা শব্দ গঠন প্রক্রিয়ার উদাহরণ সহ আলোচনা, এটা রিটেন পরীক্ষা, এটা দেখবেন 47তম বিসিএস এ না আসলে এটা 50তম বিসিএস লিখিত পরীক্ষা আসবে। পিএসসির অধীনে যে নন ক্যাডার পরীক্ষাগুলো সেখানে আসবে, এবং এটা কিন্তু নিবন্ধন লিখিত পরীক্ষা সেখানে আসে। এক কথা লিখিত পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে বারবার, এবং লিখিত পরীক্ষা কিন্তু আমরা এটা ক্লাসে কিন্তু পড়াই। তা দেখেন, আমরা জানি বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষায় আমরা বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। প্রথমে আপনি লিখতে পারেন যে সন্ধির মাধ্যমে,
তাই 1 নাম্বার লিখতে পারেন সন্ধির মাধ্যমে। হ্যাঁ, সন্ধি অর্থাৎ পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। আমি বলে দিচ্ছি, আপনারা দেখেন সবটাও দেয়া আছে আমাদের পেজে। পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। এরকম বাংলা ভাষায় দুটি ধ্বনির মিলনের মাধ্যমে প্রচুর পরিমাণে নতুন নতুন শব্দ তৈরি হয়। আপনি এভাবে গুছিয়ে লিখবেন, বইয়ের ভাষায় না লিখে সুন্দর মতো করে একটু লিখবেন। আবার বলে দিচ্ছি, প্রথমে 1 নম্বর পয়েন্টে লিখলেন সন্ধির মাধ্যমে, এরপর লিখবেন পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। আর এই সন্ধি দুটি ধ্বনির মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে আপনি লিখলেন বিদ্যাযোগ আলায় বিদ্যালয়, ইতিযোগ আদি ইত্যাদি, হিমযোগ আলায় হিমালয়, রত্নযোগ আকার রত্নাকার, পরিযোগ পরীক্ষার, অভিযোগ ইন্দ্র রবীন্দ্র, সতীযোগ ইন্দ্র সতীন্দ্র। এরকম আপনি 3-4টা উদাহরণ টাস টাস করে কি করবেন, লিখে দিবেন। এরকম 3-4টা প্রশ্ন টাস টাস করে লিখে দিবেন। তা 1 নম্বরে কি বলা হলো, বাংলা ভাষায় কি কি পরীক্ষার শব্দ গঠিত হয়, কি বলে লিখলাম আমরা, কি লিখলাম 1 নম্বরে লিখলাম আমরা সন্ধির মাধ্যমে। কি লিখলাম, সন্ধির মাধ্যমে। তার সন্ধির মাধ্যমে বাংলা ভাষায় কি নতুন নতুন শব্দ তৈরি হয়। সন্ধির মাধ্যমে লিখে দিবেন, সামনে পয়েন্টগুলো আমি যেগুলো আমি মুখে বললাম সেগুলো লিখে দিবেন। এবার দেখেন 2 নম্বরে লিখে দিবেন সমাসের মাধ্যমে। 2 নম্বরে কি লিখবেন, সমাসের মাধ্যমে। সমাসের মাধ্যমে। এখন দেখেন 2 নম্বর সমাসের মাধ্যমে লিখে যে সমাস দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সংখ্যাটা লিখে দিবেন, নম্বর বেশি পাবেন। তার কি লিখলাম, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলেন। এভাবে বাংলা ভাষায় দুটি পদ একত্রিত হয়ে নতুন একটি শব্দ বা নতুন একটি পদ গঠিত হয়, যার মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন নীল যে আকাশ সমান সমান নীল আকাশ, মা ও বাবা সমান সমান মা বাবা, গরু ও ছাগল সমান সমান গরু ছাগল, মন রূপ মাঝি মন মাঝি। এরকম আপনি সমাসের মাধ্যমে 3-4টা উদাহরণ দিয়ে ইত্যাদি মেরে দিবেন। কি করবেন, ইত্যাদি মেরে দিবেন। তাহলে এখন বাংলা ভাষায় কিসের মাধ্যমে শব্দ গঠন হয়, সন্ধির মাধ্যমে হয়, সমাসের মাধ্যমে হয়। 3 নম্বর আমরা যে পয়েন্টটা লিখতে পারি প্রত্যয়ের মাধ্যমে। প্রত্যয়ের মাধ্যমে কি লিখবেন, প্রত্যয়ের মাধ্যমে। স্যার চার্জটা থাকার কারণে ক্লাসটা করতে পারলাম না স্যার, এটা কোনো কথা? এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস ভাই, আপনি ভালো মতো বলেন একটু। আচ্ছা, একজন বলছে ভাই একটু ভালো মতো বলেন একটু। আচ্ছা, একটু ভালো মতো বলতেছি সুন্দর হবে। আবার প্রথম থেকে বলি, হ্যাঁ প্রথম থেকে বলি, ভালো মতো বলি, একটু আস্তে আস্তে লেখেন। তাহলে বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। 1 নম্বর পয়েন্ট লিখবেন সন্ধির মাধ্যমে। এরপর সামনে লিখবেন পরস্পর কাছাকাছি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এই দুটি ধ্বনির মিলনের মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন হিমযোগ আলায় হিমালয়, রত্নযোগ আকার রত্নাকর, ইতিযোগ আদি ইত্যাদি। ভাই এগুলো আমাদের পেজে পোস্ট করা আছে অলরেডি, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি দ্রুত শুনে এখন লিখতে পারবেন না, লেখার দরকার নেই, আপনি কান দিয়ে শুধু শুনবেন আপনারা। আর এটার উত্তর তো আমরা পেজে পোস্ট করে দিয়েছি, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এরপর লিখবেন সমাসের মাধ্যমে, যে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এই সমাসের মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন এরকম দিয়ে দিবেন সমাসের মাধ্যমে যে নবজে রত্ন নবরত্ন, এরকম দেখতে মন রূপ মাঝি মন বাজি, এরকম কয়েকটা উদাহরণ দিয়ে দিবেন, ইত্যাদি মেরে দিবেন। এবার প্রত্যয়ের মাধ্যমে এরকম লিখবেন, প্রত্যয়ের মাধ্যমে লেখার পরে কোলন চিহ্ন দিয়ে সামনে লিখবেন প্রত্যয়ের মাধ্যমে। ঠিক আছে, এখন প্রত্যয় আমরা কাকে বলি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ এবং ধাতু পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে কি বলে, প্রত্যয় বলে। এই সংজ্ঞাটা লিখে দিলে নম্বর বেশি পাবেন। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ এবং ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়, ওই বর্ণ বা বর্ণ সমষ্টিকে কি বলে, প্রত্যয় বলে। এবার যেমন দুই একটা প্রত্যয় উদাহরণ দেবেন, বস যোগ তব বক্তব্য, নাচ যোগ আর নাচক, এরকম কয়েকটা দিয়ে দিবে, ছাপা যোগ খানা ছাপাখানা, এরকম দিয়ে দিবেন কয়েকটা প্রত্যয় থেকে 3-4টা উদাহরণ দিয়ে ইত্যাদি মেরে দিবেন, হয়ে গেল। এবার প্রত্যয়ের মাধ্যমে 4 নম্বর আপনি লিখলেন উপসর্গের মাধ্যমে। কি লিখতে পারেন, উপসর্গের মাধ্যমে। এরকম লিখতে পারেন উপসর্গের, যে উপসর্গ বাংলা ভাষায় কোন শব্দ, উপসর্গগুলো বাংলা ভাষায় এক একটা শব্দের প্রথমে যুক্ত হয় কি হয়, উপসর্গ মানে কোন শব্দের প্রথমে উপসর্গ যুক্ত হয় বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করে। ঠিক আছে, উপসর্গের মাধ্যমে এরকম বাংলা ভাষায় প্রচুর পরিমাণে শব্দ তৈরি হয়। যেমন উপযোগ হার উপহার, প্রযোগ হার পরহার, এরকম অঘাযোগ রাম অঘারাম, এরকম আপনারা সুন্দর মতো লিখে দিবেন। ক্লিয়ার সবাই? এরকম সবাই আপনারা লিখে দিবেন। তাহলে এরকম যদি লিখে দেন তাহলে দেখবেন বাংলা ভাষায় এরকম অনেক পরীক্ষায়। এবার লিখবেন দ্বিরুক্ত শব্দের মাধ্যমে। দ্বিরুক্ত শব্দের মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। ঝিমঝিম, এরকম ঝনঝন, ঠন ঠন, এরকম দিয়ে দিয়া উদাহরণ লিখে দিবেন। এর প্রশ্ন উত্তরটা সুন্দর মতো দেয়া আছে আমাদের, ওখান থেকে আপনারা করে ফেলবেন। তাই গেল এইটা প্রশ্নটা। পরের প্রশ্নটা আমরা একটু দেখি।
এখানে বলছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মে বিদেশি শব্দের বানানের 6টি সূত্র উদাহরণ সহ লিখুন। এই প্রশ্নটা সাধারণত কোথায় আসে জানেন? এই প্রশ্নটা যারা নিবন্ধন স্কুল পর্যায়ে নিবন্ধন পরীক্ষা দেন তাদের কিন্তু এই প্রশ্নটা আসে বারবার। এই প্রশ্ন নিবন্ধন লিখিত পরীক্ষা স্কুল পর্যায়ে এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তো এটা বিশেষ পরীক্ষা লিখিত পরীক্ষা ধরে দিয়েছে, এখন আপনি এটিএ পরীক্ষা দিবেন সেখানে এটা দিতে পারে, এবং নন কাটার যে লিখিত পরীক্ষা হবে পিএসসি এর অধীনে সেখানে এই প্রশ্নটা ধরতে পারে। 50তম বিশেষ লিখিত পরীক্ষা এই প্রশ্নটা আবার আসতে পারে। আবার এখানে দিয়ে দেবে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 6টি নিয়ম লিখুন, এরকম দিয়ে দেয়। আবার বলে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দ বানানের 6টা নিয়ম লেখো, আবার বলে অতৎসম শব্দ বানানের 6টা নিয়ম লেখুন। এই বানান থেকে যে কোনো লিখিত পরীক্ষা একটা প্রশ্ন থাকে, বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন থাকে। ক্লিয়ার? ওকে, এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এখন দেখেন বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনি যদি 6টা নিয়ম যদি আপনি সুন্দর মতো লিখতে পারেন, আপনি 6টা নিয়ম লিখতে পারলে কত 6 আমরা কিন্তু পোস্ট অলরেডি করে দিয়েছি। তারপর ছোট ছোট নিয়মগুলো আপনি যদি মনে না থাকে ছোট ছোট নিয়মগুলো আপনি পরীক্ষায় লিখতে পারেন। যেমন 1 নম্বর নিয়ম আপনি লিখতে পারেন কি, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান বিদেশি বানান। আপনি প্রথমে একটা লিখতে পারেন যে নত্যবিধান এবং সত্যবিধান, অর্থাৎ বাংলা ভাষার বিদেশি শব্দের বানানে নত্য ও সত্যবিধান প্রযোজ্য হবে না বা খাটবে না। সহজভাবে লিখতে পারেন, এরকম লিখতে পারেন বাংলা ভাষায় বিদেশি শব্দের বানানে বাংলা ভাষায় বিদেশি শব্দের বানানে নত্য ও সত্য, বাংলা ভাষায় বিদেশি শব্দের বানানে নত্য ও সত্যবিধি কি প্রযোজ্য হবে না। 1 নম্বর নিয়ম হয়ে গেল। যেমন আপনি একটা নিয়ম হয়ে গেল না, নত্য সত্যবিধি প্রযোজ্য হবে না। এই 1 নম্বর নিয়ম কিন্তু হয়ে গেল। যেমন এখানে আপনি উদাহরণ দিতে পারেন, যেমন এখানে আমাদের স্টেশন, এই যে স্টেশন এটা আমরা দিতে পারি, স্টেশন শব্দটা আমরা দিতে পারি। তারপর দেখেন এখানে ন দিয়ে যদি আমরা একটা দিই গ্রিন, এই গ্রিন শব্দটা আমরা দিতে পারি। কর্নার শব্দটা আমরা দিতে পারি, তাই না? কর্নার। মডার্ন শব্দটা দিতে পারি, মডার্ন এরকম দিতে পারি, ঠিক আছে? ইত্যাদি, এরকম ইত্যাদি দিয়ে আসবেন, এরকম ইত্যাদি লিখে চলে আসবেন। এরকম বাংলা ভাষা বিদেশি বানানে কখন নত্য সত্যবিধি প্রযোজ্য হবে এরকম একটা নিয়ম দেওয়া যায়। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু আমাদের কিন্তু কাজে লাগে, এই জিনিসগুলো কাজে লাগে। এরপরে আমরা একটা দেখি, এই যে বিদেশ শব্দের বানানে কখনো মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যস্ব, এই যে মূলটা হলো এখানে কখনো বিদেশ শব্দের বানানে মূর্ধন্যস্ব এটা ব্যবহার করা যাবে না, এবং বিদেশ শব্দের বানানে আপনি কখনোই মূর্ধন্য ন ব্যবহার করতে পারবেন না। আরো একটা জিনিস আছে, একটু দেখেন, সেটা হলো বিদেশি শব্দের বানানে আপনি কখনোই, এই যে দেখেন বিদেশি শব্দের বানানে আপনি কখনোই এই দীর্ঘইকার বা বিদেশি মানে কখনো দীর্ঘইকার এবং বিদেশি শব্দের মানে আপনি কখনোই দীর্ঘইকার এবং দীর্ঘকার ব্যবহার করা যাবে না। একটা নিয়ম আপনি নিজে লিখে দিলেন। এরপর লেখার পর আপনি যেমন লিখবেন, যেমন লেখার পর সুন্দর মতো একটা কলম চিহ্ন দিলেন। এটা বাংলা ভাষায় বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘইকার এবং দীর্ঘকার ব্যবহার করা যাবে না। বিদেশ শব্দ যতবার, যেমন বিজলি এটা একটা আরবি শব্দ, সুতরাং বিজলি বানানটা আপনি অবশ্যই রস্বইকার দিবেন। আপনি ঈদ বানান অবশ্যই রিদ বান দীর্ঘ দিয়ে দিবেন না, রশিদ ঈদ হলো আরবি শব্দ, রস্বইকার দিয়ে দিবেন। ইগল হলো একটা ইংরেজি শব্দ, সুতরাং ইগল বানানটা আপনি রস্বইকার দিয়ে লিখবেন, ইগল, ঠিক আছে? এরকম। তার ইসলামী এটা একটা আরবি শব্দ, সুতরাং ইসলামী বানানটা অবশ্যই আপনি রস্বইকার দিয়ে লিখবেন, ঠিক আছে? আপনি চাইলে এই বানানটা আপনি কি এই দীর্ঘকার দিয়ে আরেকটা নিয়ম আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে চালাকি করে আপনি আরেকটা নিয়ম বানাইতে পারবেন, তাই না? তাহলে বাংলা ভাষা বিদেশি বানানে দীর্ঘকার ব্যবহার করা যাবে না, তাহলে বিজলি ঈদ ইগল এই রস্বইকার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটা 2 নম্বর নিয়ম কিন্তু আপনার হয়ে গেল, 2 নম্বর নিয়মটা আপনার কিন্তু হয়ে গেল অনায়াসে। এরপর দেখেন 3 নম্বর নিয়মটা আমরা যদি ব্যবহার করি, 3 নম্বর নিয়মটা দেখেন, আমি একটু দ্রুত বলি কারণ এটা উত্তরটা আপনাদের পেজে পোস্ট করা আছে। পরের নিয়মটা আমরা 3 নম্বর নিয়মটা কি লিখে ফেললাম, বিদেশে বানানে এই দীর্ঘকার এর পরিবর্তে কি রস্যকার, দীর্ঘকারের পরিবর্তে রস্যকার ব্যবহৃত হবে। একটা নিয়ম আপনি লিখে ফেললেন যে বাংলা ভাষা বিদেশি শব্দের বানানে দীর্ঘকারের পরিবর্তে রস্যকার ব্যবহৃত হবে। একটু ঘুরাই লিখলাম আমরা। এবার লিখবেন এরকম, যেমন লেখার পর অবশ্যই কলম চিহ্ন দিবেন। যেমন পরে কি লিখবেন, যেমন বিদেশ শব্দের যত বানান আছে, ফালতু এটা একটা বিদেশি শব্দ, আপনি লিখে ফেলেন এই যে
তশকেতু, ফালতু। ক্লিয়ার? হ্যাঁ, ইগল, ইসলাম এরকম লিখতে পারবেন। ঠিক আছে, এরকম আপনারা লিখতে পারবেন। তো একটা শব্দ আমরা লিখে ফেললাম, ফালতু। ঠিক আছে, মুনাফা, মুনাফা। আরটা লিখলাম মস্কার মু, নয়কার না, ফয়কার ফা, মুনাফা। এরকম আমরা লিখে ফেললাম। এক কথায় কোনো বিদেশি শব্দে বানানে ওই দীর্ঘকারের পরিবর্তে কি ব্যবহার করা হবে? রস্যকার ব্যবহার করবে। এই একটা নিয়ম হয়ে গেল। 3টা নিয়ম কিন্তু বলে দিলাম। এবার 4 নাম্বার নিয়ম লেখো, নিয়ম 4। এবার নিয়মটা কথা হবে নিয়ম 4। দেখেন 4 নাম্বার আমরা একটা নিয়ম যদি দেখি, যে এখানে একটা নিয়ম আছে যে বিদেশি শব্দের মানে উমর পরিবর্তে বিদেশি শব্দে এই যে ও, বিদেশি শব্দে ও এর পরিবর্তে কি হবে? বিদেশি শব্দে ও এর পরিবর্তে অনুস্বার হবে। বিদেশি শব্দে বানানে ওর পরিবর্তে অনুস্বার। এক কথায় বিদেশি শব্দে কোনো বানানে আমরা ও ব্যবহার করতে পারবো না। এই যে যেমন চলো আমরা আজকে কি করে মিটিং করি, তা মস্কের মি, টস্কের টি, অনুস্বার। মিটিং একটা ইংরেজি শব্দ, এজন্য এটা অনুস্বার হবে। আবার চলো আমরা ব্যাংকে টাকা রেখে আসি, ব্যাংকে এই যে ব্যাংক, অনুস্বার, এই ব্যাংক। এক কথা মনে রাখবেন যে কোনো বিদেশি শব্দের বানানে ও ব্যবহার করা যাবে না, এর পরিবর্তে কি? অনুস্বার। হ্যাঁ, এস এর পরিবর্তে এস এস আই এন টি আই এন এবং তালব্যস্য ব্যবহার করা যাবে। গুড। এস এর সুমন, তিনিও একটা বানান কিন্তু লিখিয়ে দিয়েছেন আমাদের, ওটাও হবে। তো এই দেখেন 4 নাম্বার আমাদের নিয়মটা হয়ে গেল। 5 নাম্বার নিয়মটা একটু লিখে ফেলেন। 5 নাম্বার নিয়মটা আমি একটু লিখে দিচ্ছি। 5 নাম্বার নিয়ম 5 নাম্বার, ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে, ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে ধ্বনি ব্যবহার, ধ্বনির ব্যবহার করতে হবে। ধ্বনির ব্যবহার করতে হবে। আমরা কি লিখলাম? যে ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে ধ্বনির ব্যবহার করতে হবে। যেমন অ্যাসিড, অ্যাসিড বানানটা এ না দিয়ে আপনি ধ্বনি ব্যবহার করবেন, যেমন অ্যাসিড। এবারে অ্যালোভেরা, অজাভাকার লয়কার লো, অ্যালো ভয়কার ভে রয়কারা, অ্যালোভেরা। এবার লিখতে পারেন অ্যাডমিশন, অ্যাডমিশন। এবার লিখতে পারেন অ্যাপেক্স, অ্যাপেক্স। দেখছেন? এই যে অ্যাপোলো, পয়কার পো, লয়কার লো, অ্যাপল ইত্যাদি মেরে দেন। 2-3টা উদাহরণ দিয়ে ইত্যাদি মেরে দিবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটা লিখছেন তো? দেখেন এই যে দেখেন এই নিয়মগুলো কিন্তু আপনার কাজে দিবে। তাহলে ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে ধ্বনির ব্যবহার করতে হবে। তার যেমন অ্যাসিড, অ্যালোভেরা, অ্যাডমিশন, অ্যাপেক্স, অ্যাপোলো, এগুলো কিন্তু আমাদের ঠোঁট কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। সুতরাং এই নিয়মটা লিখতে হবে। লেখা শেষ হলে ডান লিখো। আপনার লেখা শেষ হলে ডান লিখবেন, কিন্তু অবশ্যই লেখা শেষ হলে আপনার ডান লেখেন। দ্রুত লেখা শেষ হলে ডান লেখেন। দ্রুত। স্যার শুদ্ধ অশুদ্ধ এত কঠিন কেন দিছে? আচ্ছা, ওটাও আমি দেখাই দিচ্ছি, শুদ্ধ অশুদ্ধ কঠিন কিছু দেখাই দিচ্ছি। তো এরকম দেখেন 5টা এরকম আপনাকে নিয়ম লিখতে হবে। কয়টা? 6টা। এরকম লিখতে হবে আপনার 6টা নিয়ম আপনার লিখে দিয়ে আসতে হবে। তাই 6টা নিয়ম লিখতে পারলে আপনার 6 এবার নিয়ম কি? 6 নিয়ম 6 এটা সহজ। একটা এস ও সি এর বর্ণ দন্তস্ব, এই যে কোনো এই যে এস এস, তারপর কি টি আই ও এন, ইংরেজি এস এস, টি আই ও এন, এস এস আই ও এন, এস এস ই আই ও এন, এগুলো থাকলে তালে বসে। এগুলো থাকলে কি হয়? সি সি আই ও ইউ এস। ঠিক আছে, এগুলো থাকলে কি হয়? কোন ইংরেজি শব্দের বানানের সাথে যদি এগুলো যুক্ত থাকে, তা এস এস কোন ইংরেজি শব্দের শুরুতে এসে মানে শেষে এস এস টি আই ও এন, এস এস এন, এস এস এন ইত্যাদি থাকলে কি হবে? এগুলো থাকলে তালবস্য হবে। এগুলো থাকলে তালবস্য হবে। এগুলো থাকলে তালবস্য হবে। যেমন এরকম লিখতে পারো, যেমন টেলিভিশন, টেলিভিশন, এরকম টেলিভিশন। এরকম আমরা কি লিখলাম? টেলিভিশন। অডিশন এরকম লেখা যায় কিন্তু। পেনশন, সেশন, পেনশন, পেনশন, পেন পেন শ ন, পেনশন, এরকম। গুড। স্যার তৎসম শব্দের বিদেশি বানান অপরিবর্তন হবে। খেয়াল করেন না, তৎসম শব্দের বিদেশি বানান অপরিবর্তন। তৎসম শব্দের আবার বিদেশি বানান কেমন লাগে? তৎসম শব্দ তো আলাদা। তৎসম শব্দ হলো আলাদা একটা জিনিস। ঠিক আছে, এরকম আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমার সবই কিন্তু লিখে দেয়া আছে আপনাদের। আমরা পেজে একটা পোস্ট করে দিছি উত্তরগুলো। আমরা একটু এই অংশটা একটু আপনাদেরকে আমরা একটু পড়াই। এখানে বাক্যটা শুদ্ধিকরণটা একটু খেয়াল করেন।
বাক্য শুদ্ধিকরণটা একটু খেয়াল করেন। অনেকে বলছেন এটা সহজ আসছে, অনেকে বলছেন এটা একটু কঠিন আসছে। দেখেন আপনারা ক্লিয়ার কিনা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা এখানে বলছে কি দেখেন, বিদ্বান ব্যক্তিদের সৌজন্যতায় সবাই মুগ্ধ হয়। এখানে কোন কোন জায়গায় ভুল আছে দেখেন। এখানে বিদ্বান বানানটা ভুল আছে, এই একটা বানান ভুল আছে, এই ব্যক্তিদের এই একটা বানান ভুল আছে, আর সৌজন্যতা এই একটা বানান ভুল আছে। কয়টা বানান ভুল? তিনটা। কয়টা আছে? তিনটা বানান ভুল আছে এখানে দেখেন। হ্যাঁ, অ্যাডভোকেট এটা হবে, তিনটা বানান ভুল আছে দেখেন। এখানে বিদ্বান বানানটা কি হবে বলতে পারেন? বিদ্যান, বয়স্কের বি, দয় বয় আকার দন্ত না, বিদ্যান। এই বিদ্যান বানানো কিন্তু দয় বয় আকার। তা বিদ্যান ব্যক্তি বানানে আকার হবে না, ব্যক্তি বানানে বয়জাফলা কয়তায় রসইকার। এখানে আকার দিয়েছে, আকারটা হবে না। তা বিজ্ঞান ব্যক্তিদের সৌজন্যতায়, এখানে হবে সৌজন্যে। বিদ্যান ব্যক্তিদের সৌজন্যে অথবা সুজনতায়, জ ন সুজনতায় সবাই মুগ্ধ হয়। লিখছেন সবাই? এই বাক্যটা শুদ্ধ কি হবে? এখানে বিদ্যান বানানটা শুদ্ধ করে লিখতে হবে। বিদ্যান বানান এখানে দরজা ফল আকার দিছে, এটা দ নিচে বফল হবে। বিদ্যান ব্যক্তি বানান এখানে আকার আছে, আকারটা হবে না। এখানে কয়জা ফলত কয়টা, বিদ্যান ব্যক্তিদের সৌজন্যতা হবে না, ঠিক আছে, সৌজন্যতা হবে না, এখানে হবে সৌজন্যে সবাই মুগ্ধ। এভাবে লিখলেও হবে, অথবা আপনি যদি লেখেন বিদ্যান ব্যক্তিদের সুজনতায় সবাই মুগ্ধ, তাহলে এটা হবে। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? লেখা ক্লিয়ার হলে ডান লিখবেন। এটা পরের বাক্য দেখেন, তোমার নাম কি? এখন কোন প্রশ্নের জবাব, আমরা বলি যে কোন প্রশ্নের জবাব যদি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কয়ের শিকারী কি বসে। আর কোন প্রশ্নের জবাব যদি আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে না পারি, সেক্ষেত্রে কয় দীর্ঘ ইকারে কি বসে। ক্লিয়ার? আবার বলি, কোন প্রশ্নের জবাব আপনি যদি মাথা নাড়িয়েই একদম উত্তরটা দিতে পারেন, ঠিক আছে, তাহলে করছে কি। আর কোন প্রশ্নের জবাব যদি আপনি মাথা নাড়িয়ে দিতে না পারেন, মুখটা খুলতে হয়, সেক্ষেত্রে কয় দীর্ঘের কি হবে। এখন দেখেন, এখানে বলছে তোমার কি হয়েছে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এই তোমার কি হয়েছে, সে কি বলবে? বলা যাবে না। তার মানে এই প্রশ্নের জবাব কিন্তু সে কিন্তু ঠোঁট বন্ধ করে মাথা না নাড়িয়ে কিন্তু সে দিতে পারতেছে না। সুতরাং এখানে হবে কয় দীর্ঘ ইকারে কি। তাহলে এখানে বাক্যটা হবে তোমার কি হয়েছে। কয় দীর্ঘে কি? তোমার কি হয়েছে। বলবে কি তোমার কি হয়েছে, বলবে। এখানে কয় রসিকে থাকবে কেন? এখানে বলবে কি ইয়েস, যদি বলে বলবে কি হ্যাঁ বলবো আমি, তো ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে না। এখানে কয় রসিকের কি হবে, এখানে কয় রসিকের কি হবে। এরপরে বাক্য দেখেন, ইহার আবশ্যক নাই। এটা কি বলছে? ইহার আবশ্যক নাই। এটা পুরাতন অনেকবার চাকরি পরীক্ষা আছে, প্রিলিতে আসছে, অনেকবার আসছে। এরকম বাক্য যদি দেখো তাহলে হবে ইহার আবশ্যকতা নাই। আবশ্যকটাকে কি করে দিতে হবে? আবশ্যকতা নাই। অর্থাৎ আবশ্যক থাকলে সব জায়গায় আবশ্যকতা লাগাই দিবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এখানে দেখেন, এখানে ভুলটা কোথায়? অশ্রু জলে, এখানে আটা গেল, এই জায়গাটায় মূলত ভুলটা। তো এখানে শুদ্ধ উত্তর হবে তার দু চোখ। অশ্রু অর্থই কিন্তু চোখের জল, এজন্য অশ্রুর সাথে পুনরায় আবার জল যুক্ত করা যাবে না। তাহলে লিখতে হবে তার দু চোখ অশ্রুতে, তার দু চোখ অশ্রুতে বেশ। আর এখানে গেল আছে, গেল হবে না, হবে গয়কার গেল লয়কার লো, গেল। উত্তরটা হবে কি? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। ঠিক আছে, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। তো এখানে সবই ঠিক থাকবে, শুধু অশ্রু জলের জায়গায় অশ্রুতে দিয়ে দিবেন। আর গেলের জায়গায়, গেল মানে খাওয়া, গেল মানে কি খাওয়া, তো এখানে গেল হবে না, হবে গেল, গয়কার গে লয়, ওকারটা ব্যবহার করতে হবে। তাই তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। আচ্ছা দেখি তারপরের প্রশ্নটা কি। আর একটা প্রশ্ন দিয়েছে এখানে, বাক্য শুদ্ধি। এই বাক্য শুদ্ধিকরণ কিন্তু যে কোনো পরীক্ষায় আসে এগুলা। এই যে এই বাক্যগুলা, সেম বাক্যগুলা দেখবেন বিশেষ প্রিলিতে দিতে পারে, আবার এগুলা প্রাইমারিতে দিতে পারে, নিবন্ধন পরীক্ষায় বাক্য শুদ্ধিকরণ ঢুকিয়ে দিতে পারে, 10 থেকে 20 নম্বর গ্রেডের বাক্য শুদ্ধিকরণ ঢুকিয়ে দিতে পারে, যে কোনো জায়গায় দিতে পারে। আচ্ছা এখানে দেখেন, ঘটনার প্রেক্ষিতে কাজটি করলেও তিনি সম্পূর্ণ নিরপরাধী। দেখেন এখানে কি বলছে? ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন এখানে দুইটা জিনিস ব্যবহার করা যায়, ঘটনার প্রেক্ষাপটে। কি দেওয়া যায়? ঘটনার প্রেক্ষাপটে, ঘটনার প্রেক্ষাপটে অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে, এটাও ব্যবহার করা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে,
ঘটনার পরিপ্রেক্ষিতে কাজটি করলো তিনি সম্পূর্ণ, এইখানে ভুল আছে, নিরপরাধী হয় না, হবে নিরপরাধ। আমরা অনেক সময় বলি মেয়েটি নিরপরাধী, এটা মেয়েটি নিরপরাধী হবে না, হবে মেয়েটি নিরপরাধ। আবার লেখা থাকে সে নিরপরাধী, হবে সে নিরপরাধ। আবার লেখা থাকে সে নির্দোষী, হবে না, হবে সে নির্দোষ। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এখানে আমরা কি লিখবো, ঘটনার প্রেক্ষাপটে কাজটি করলেও তিনি সম্পূর্ণ নিরপরাধ, অথবা বলতে পারেন ঘটনার পরিপ্রেক্ষিতে কাজটি করলেও তিনি সম্পূর্ণ নিরপরাধ। ক্লিয়ার এগুলা? ক্লিয়ার এটা? দেখছেন? তা এই বাক্য শুদ্ধিকরণ কয়টা, এটা সুন্দর মতো আপনারা কিন্তু কি করতে পারবেন, লিখতে পারেন। এর পরেটা দেখেন কি আসছে এখানে, দেখেন এই জিনিসগুলো একটু ঝটফট বলে ফেলি। নিচের প্রবাদ বা পূর্ববচনের সাহায্যে অর্থপূর্ণ বাক্য রচনা করুন। এগুলো দেখেন কেরিয়ার প্লাস বইয়ের মধ্যে সবকটাই আছে সুন্দর মতো। এখানে যে অসারের তর্জন গর্জন সার, মানে কি গুণহীনের বৃথা আস্ফলন। এরকম অনেক মানুষ আছে যে তার গুণ নাই কিন্তু মানে বেশি মানে পাণ্ডিত্য দেখায় যে আমি সব পারি, এরকম। তো এটা দিয়ে একটা বাক্য রচনা আপনি লিখে দিবেন। এরপর আপনার নিজের মতো করে লিখে দিলেই হবে। গরিবের ঘোড়া রোগ, মানে সাধ্যের অতিরিক্ত সাপ। এই জিনিসটা অনেক গরিবের মধ্যেই দেখা, অর্থাৎ তোমার যেটা তুমি পারবা না, অর্থাৎ তুমি যেটা খেতে পারবা না, তুমি এটা নিয়ে অতিরিক্ত তুমি ফুটানি দেখাও কেন, এরকম। তো এই জিনিসটা দিয়ে আপনারা কি করুন, পরীক্ষা আপনার দিয়ে আরেকটা লিখবেন যে গরিবের কিন্তু অতিরিক্ত ঘোড়া রাগ থাকা মানে উচিত না, এরকম একটা বাক্য আপনি লিখে দিলেন। আবার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আমরা সবাই বলি কিন্তু বাবা আমার দাদা কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে সবকিছুতে সে এক্সপার্ট, এরকম কিন্তু অনেকে আছে। অর্থাৎ ছোট বড় যাবতীয় কাজ করা, এরকম আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে তিনি করতে পারেন। এরকম একটা বাক্য রচনা তিনি আপনি করে দিবেন। বিড়ালের ভাগ্যে শিকাছেরা, এটা একদম মানে কি বলবো, বিড়ালের ভাগ্যে শিকাছে মানে শিকায় সাধারণত খাবারগুলো আমরা ঢেকে রাখি। গ্রামগঞ্জে দেখবেন খাবার কি করে, শিকায় উপরে রেখে দেয়। কেন রেখে দেয়? যাতে ওই বিড়াল এসে মাছ মাংস খেতে না পারে। এখন বিড়াল গেল কি শিকা ছিঁড়ে নিচে পড়ে গেছে, আহ কি সুন্দর, নিচে পড়ে গেছে, মানে হাম হাম করে সে খেয়ে ফেললো। এখন কি হলো যে এটা কি ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ, অর্থাৎ ওই বস্তুটা বিড়ালে যদি পাইতে হইতো তার অনেক কষ্ট করা লাগতো, লাভ দিতে হইতো, উপরে উঠে তারপর খাইতে হইতো। কিন্তু এখন কি করলো, সে জিনিসটা পাইলো না, সে জিনিসটা কি অনায়াসে পেয়ে গেল, অর্থাৎ কষ্ট ছাড়াই সে জিনিসটা পেয়ে গেল। এই জন্য এটাকে বলে বিড়ালের ভাগ্যে শিকাছেরা। এ হলো বিড়ালের ভাগ্যে শিকাছেরা। যে আমি মানে হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ঠিক আছে, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এবার কি পাইলা, তুমি এক বান্ডিল টাকা পাইলে, এটা কিন্তু সহজলভ্য। কিন্তু তুমি পরিশ্রমের মাধ্যমে তুমি কোনো জিনিস যদি অর্জন করতে চাও, সেটাতে তুমি ইজিলি পেয়ে যাও। এটাকেই কি বলা হয়, যে বিড়ালের ভাগ্যে শিকাছেরা। হিসাবের গরু বাগে খায় না, এটা কথা কিন্তু হিসাবের গরু বাগে খায় না বলতে, অর্থাৎ হিসাব করে চললে তোমার কখনো কোনো ক্ষতির সম্মুখীন তুমি হবা না। অর্থাৎ হিসাব করে যদি তুমি চলাফেরা করো, তুমি কখনো বিপদে পড়বা না। ক্লিয়ার এটা? গুণ নেই ভাব দেখে মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ এরকম বানাই লিখলেই হবে। এগুলো কেরিয়ার প্লাস বই, দেখো রিটেন বই না, তারপর কেরিয়ার প্লাস বই তুমি দেখো অনুবাদ চ্যাপ্টার এগুলো আছে। কিন্তু আমি বলি এ দেখো কেরিয়ার প্লাস বই লিখিত বইয়ের জন্য প্রিলির বই, তারপর দেখো এগুলা কেরিয়ার প্লাস বই আছে। এই যে নিরপরাধী, তুমি দেখো এরকম একটা সূত্র কেরিয়ার প্লাস বই দেওয়া আছে। নিরপরাধ হবে না, হবে কি নিরপরাধী হবে না, হবে নিরপরাধ, এগুলো দেওয়া আছে কিন্তু সুন্দর মতো। এবার এর লাইনটা হুবহু সেটা বাজার সব গাইডেই আছে, এই লাইনটা বাজারে সব গাইডেই আছে। ওগুলো প্রিলির গাইড। এবার আহামরি কঠিন তো করে নাই, সাধারণত বিসিএস পরীক্ষা প্রশ্নটা কঠিন করে, তবে এবার কঠিন প্রশ্ন করে নাই। বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষা প্রশ্ন সহজই করছে, কঠিন কিন্তু করে নাই, সহজ করছে। দেখেন এগুলো একদম আমি বারবার যখন বাক্য চ্যাপ্টারটা পড়াই, এগুলো কেরিয়ার প্লাস বই আছে। দেখেন কেরিয়ার প্লাস বই, এই বইটা লেখা প্রিলির জন্য, কিন্তু লিখিত পরীক্ষা কমন পড়ছে। দেখেন লিখিত পরীক্ষা সবই কমন পড়ছে এখান থেকে। আচ্ছা দেখেন এখানে মেঘ গর্জন করে মই নৃত্য করে, বলেন এটা কি সহজ না? এটা আমি বাক্য চ্যাপ্টারটা পড়ালে প্রথম উদাহরণটাই তো এটা দিই, তাহলে সহজ একটা দিছে। এটা আপনাকে কি করতে হচ্ছে, যৌগিক করতে হচ্ছে। এটা আছে কোন বাক্যে? সরল বাক্যে। এটাকে আপনাকে রূপান্তর করতে হবে কিসে? যৌগিক বাক্যে। তো এটা যৌগিক বাক্য কি হবে? মেঘ গর্জন করে এবং মই নৃত্য করে, একদম সহজ। মেঘ গর্জন করে ফলে মই নৃত্য করে, এটা দিলেও হবে। মেঘ গর্জন করে সুতরাং মই নৃত্য করে, এটা দিলেও হবে। অনেকগুলো বানানো যায়। মেঘ গর্জন করে এবং মই নৃত্য করে, এটা দিলেও হয়। মেঘ গর্জন করে ফলে মই নৃত্য করে, মেঘ গর্জন করে সুতরাং মই নৃত্য করে, এভাবে দিলেও আপনি এটা যৌগিক বাক্য হয়ে গেল। আর যদি এইটা আবার দেখা যাবে যে কোন পরীক্ষা বলবে যে এইটাকে আপনি জটিল বাক্যে নিয়ে যায়, তাহলে আবার জটিল বাক্যে কি হবে? যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে।
আবার আবার এটা আরো বানা যায় জটিল বাক্যে, যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। তা দেখেন এটা জটিল, এই বাক্যটাকে জটিলও করা যায়, আসতে পারে, আবার এই বাক্যকে যৌগিকও আসতে পারে। ক্লিয়ার? তোমার হিসাবের গরু বাগে খাবে না, ঠিকঠাক ওই স্থানে সব রাখা আছে। আচ্ছা দেখেন এটা আপনারা নিজেরা বানিয়ে বানিয়ে লিখবেন। তাই এখানে জিনিসটা দেখছেন, তো এটা দিয়ে আপনারা ইজিলি কিন্তু পারে, এর চেয়ে সহজ বাক্য আর পৃথিবীতে নাই। তাই এটা রিয়েলি আজকে রিটেন পরীক্ষাটা সহজ একটা প্রশ্ন আসছে, সাধারণত রিটেন পরীক্ষা এত সহজ ধরে না। এখানে ধনীরা প্রায় কৃপণ হয়, এটা জটিল বাক্য করেন। তা ধনীরা প্রায় কৃপণ হয়, জটিল বাক্য হলো যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। তা যারা, তারা যুক্ত করলেও কিন্তু হয়, যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, এইভাবে বাক্যটা লিখলেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ কোশ্চেন অনেক কিন্তু ইজি হয়েছে বা লিখিত পরীক্ষা। যারা, এটা কি লিখবেন, যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, লিখে ফেলেন। আমি তো মুখে বলতেছি, আপনারা লিখে ফেলেন যারা ধনী, এটা নিজেরা বানাতে পারবেন। যারা ধনী, যারা ধনী তারা কি, তারা প্রায় কি হয়, তারা প্রায় কৃপণ হয়, কৃপণ হয়। এই যে দেখেন এটা কেমন জটিল বাক্য হয়ে গেল, এখানে যারা তারা, যারা তারা থাকলে জটিল বাক্য হয়ে যায়। এখন যে রক্ষক সেই ভক্ষক, এটা আমরা অনায়াস, এটা যে কোনো বাজারে গাইডেই আছে কিন্তু প্রিলি গাইডে, অর্থাৎ এখানে লেখা থাকে রক্ষকই ভক্ষক, রক্ষকই ভক্ষক। তা রক্ষকই ভক্ষক মানে কি, অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষক। এখন এটাকে, এটা হলো সরল বাক্য করতে হয়েছে। সরল বাক্য করতে হলে এখানে কোন ধরনের কি দুইটা ফাইনাইট ভার্ব থাকা যাবে না বা সমাপিকা ক্রিয়া থাকা যাবে না। এখন দেখেন এভাবে সমাজ চলে না, এই বাক্যটা কি করতে করছে, এভাবে সমাজ চলে না, এটা অস্তিবাচক বানাইতে গেছে। অস্তিবাচক, অস্তিবাচক আর নেতিবাচক এই জিনিসগুলো যদি আমরা করতে যাই তাহলে মূল অর্থ ঠিক রেখে বাক্যটা চেঞ্জ করতে হবে। তো এখানে এভাবে সমাজ চলে না, তার মানে হবে এভাবে সমাজ অচল, এভাবে সমাজ অচল। এটা হলো অস্তিবাচক। অস্তিবাচক মানে পজিটিভ দিকটা লিখতে হবে, তার এটা এখানে বাক্যটা আছে নেগেটিভ, আপনি এটা পজিটিভ দিক কি, যে এভাবে সমাজ অচল। আপনি বলেন এভাবে সমাজ চলে, এভাবে না লিখে কথাটা ঘুরিয়ে লিখতে হবে যে এভাবে সমাজ অচল, এভাবে সমাজ কি অচল। এটারই নেগেটিভ হলো এভাবে সমাজ চলে না। ক্লিয়ার? ওকে স্যার কি লিখছে, স্যার আমি তো আগে বিসিএস প্রাইমারিতে ছিলাম, এখন 50 বিসিএস এর জন্য ম্যারাথন ব্যাচে দিয়ে যাবে হচ্ছেন। ওকে হ্যাঁ হতে পারবেন 49-এ। দেখো এখানে একটা বাক্য বলছে আমি এ ঘরে থাকবো, আমি এ ঘরে থাকবো। এখন এই বাক্যটা কিন্তু পজিটিভ, তার মানে অস্তিবাচক। বাক্যটাকে আমি এ ঘরে থাকবো, এই বাক্যটা হলো অস্তিবাচক মানে হাবোধক বাক্য। এটাকে আপনাকে নেগেটিভ করতে হবে। তাই নেগেটিভ করতে হলে মূল অর্থ ঠিক রেখে তারপর নেগেটিভ করতে হয় বাক্যগুলো। তাহলে এটা নেগেটিভ কি করতে হয়, আমি এ ঘরে না থেকে পারবো না, আমি এ ঘরে না থেকে পারবো না, আমি এ ঘরে না থেকে পারবো না, আমি এ ঘরে না থেকে আমি এ ঘরে না থেকে না, আমি এ ঘরে না থেকে পারবো, আমি এ ঘরে থাকবো, তার মানে এ ঘরে থাকবো তার মানে মাস্ট, আমি এ ঘরে থাকবো। এটা নেতিবাচক করতে হবে, আমি এ ঘরে না থেকে পারবো না, এটা দিলে হয় আমি এ ঘরে না থেকে পারবো না, আমি এ ঘরে না থেকে পারবো না। এটা লিখলেও কিন্তু আপনার হয়ে যায় যে আমি এ ঘরে থাকবো, তথ্য আমি এ ঘরে না থেকে পারবো না, তার মানে কি আমি এ ঘরে থাকবো, আমি কোথাও যাবো না। এটা তুমি বলে যে আমি কোথাও যাবো না, আমি এ ঘর ছেড়ে কোথাও যাবো না, এটাও যদি লিখে দেন যে আমি এ ঘর ছেড়ে কোথাও যাব না, আমি এ ঘর ছেড়ে, আমি এ ঘর ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। এটা হয়ে যায় আমি এ ঘর ছেড়ে কোথাও যাব না। এর মানেটা কি, এর মানে হলো আমি এ ঘরে থাকবো। ক্লিয়ার? আমি এ ঘর ছেড়ে কোথাও যাব না, আমি এ ঘরে না থেকে পারবো না, আমি এই ঘরে না থেকে পারবো না, এটা দিলে হয়। দেখো আমি এ ঘরে বাইরে যাবো না, হ্যাঁ আমি এ ঘরে বাইরে যাবো না তা হয়, আমি এ ঘরে থাকবো তার মানে আমি এ ঘরের বাইরে যাব না, এটাও হয়। আমি এ ঘরের বাইরে যাব না, আমি এ ঘরের বাইরে যাব না, এটা দিলে হবে। তা দেখে কি হলে যে আমি এ ঘরে থাকবো, এর নেতিবাচক হবে কি আমি এ ঘর ছেড়ে কোথাও যাব না, অথবা আমি এ ঘরের বাইরে যাব না। ক্লিয়ার? এটা অর্থাৎ মূল অর্থ ঠিক রেখে তারপর অস্তিবাচক বাক্যকে নেতিবাচক, নেতিবাচক বাক্যকে অস্তিবাচক করতে হয়। এটা ক্লিয়ার কিনা বলেন?
ক্লিয়ার কিনা? এই যে এখানে এগুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ, দেখেন আমি এই ঘরে বাইরে যাব না, এর মানেটা কি? এর মানে হলো আমি ঘরে থাকবো। আবার কি বললাম? আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। এটাও লিখলেও হবে, এই বাক্যটা লিখলেও হবে, এই দুইটা বাক্যর যে কোনো একটা বাক্য লিখলেই হবে। হয়ে গেল? এই যে দেখেন, তো আজকে প্রশ্নগুলো মোটামুটি কঠিন ছিল না তেমন একটা, মোটামুটি সহজই ছিল। এবার দেখেন এই যে ভাব সম্প্রসারণগুলো, এগুলো পড়ানোর কিছুই নাই, তবে একটা নিয়ম আছে যে ভাব সম্প্রসারণগুলো কিন্তু অবশ্যই আপনি 3টে প্যারায় লিখতে হবে। বাজারে আমি লিখিত বইয়ে অনেক সময় দেখি যে প্যারাগ্রাফ প্রথমে কি লেখে? মূল ভাব, তারপরে লেখে সম্প্রসারিত ভাব, তারপর লেখে মন্তব্য। এইসব ফালতু সিস্টেম আর করা যাবে না। ভাব সম্প্রসারণ লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমাদের 10 থেকে 20 টাকা লিখিত বই সুন্দর মতো দেওয়া আছে। ভাব সম্প্রসারণ 3টে প্যারায় লিখতে হবে, 1টা 2টা 3টা। ভাব সম্প্রসারণ সবসময় 3টে প্যারায় বিভক্ত করে লিখতে হবে। কখনো ভাব সম্প্রসারণের মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই মান্দাত্তামলের স্টাইল, এই কিছু লেখা যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার? এগুলো লেখা যাবে না, কখনোই লেখা যাবে না। কখনোই আপনি লিখিত পরীক্ষায়, আপনি যে কোনো বিশেষ লিখিত পরীক্ষা, নন করা লিখিত পরীক্ষা লিখতে যান না কেন, বাজারে অনেক গাইড বই আমি দেখেছি লেখা থাকে মূল ভাব, সম্প্রসারিত বা মন্তব্য। এটা হলো আমার বাপ দাদার স্টাইলে লেখা, কিন্তু লেটেস্ট ভার্সনের নিয়ম, পাঠ্যপুস্তক, বোর্ড বই, মানে যেটাকে এনসিটি বলে, তাদের নিয়ম অনুযায়ী, বাংলা একাডেমি নিয়ম অনুযায়ী ভাব সম্প্রসারণ 3টে প্যারায় বিভক্ত করে আপনাকে লিখতে হবে। এবং অবশ্যই 40 বাক্যর বেশি যাওয়া যাবে না, 40 বাক্যর বেশি লেখা যাবে না। সেটার নামই হলো ভাব সম্প্রসারণ। তাই এটা ছোটবেলা আমরা অনেক পড়ছি, মঙ্গল করিবার শক্তি, ধন বিলাস দান নয়, এগুলো আমরা 7ম শ্রেণীতে পড়ছি, 8ম শ্রেণীতে পড়েছি, 9ম শ্রেণীতে পড়াশোনা করছি। সহজ, কিন্তু একদম সহজ একটা ছিল। এবার দেখেন আজকে বাংলা প্রশ্নটা আসলে না, যারা পড়াশোনা করে নাই কখনো, তারাও পারছে। দেখেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, এটাও হুবহু কমন। এই ভাব সম্প্রসারণটা সারমর্মটা যেটা আসছে, একটা সহজ সারমর্ম দিছে। সাধারণত এই ধরনের বিশেষ পরীক্ষায় কখনো আমি দেখি নাই এত সহজ সারমর্ম বা ভাব সম্প্রসারণ দেয়, একটু কঠিনটাই দেয়, বোঝা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এখানে দেখেন, এখানে এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত পড়তে হবে, এবং এটা নম্বর কিন্তু 20 নম্বর। অনেকে এই 20 নম্বর জন্য 1 পৃষ্ঠা লিখে আসে। ভাব সম্প্রসারণ লেখার নিয়ম হলো 3 থেকে 4 লাইন, 40টা ওয়ার্ড, 3 থেকে 4 লাইন অথবা 40টা ওয়ার্ডের ভিতরে আপনার কি করতে হবে? এই সারাংশ বা ভাব সম্প্রসারণ, এই সারাংশ বা সারমর্ম লেখাটা শেষ করতে হবে। আপনি 4 লাইনের বেশি কখনোই যাবেন না। তা প্রথমে আপনি কি করবেন? এখান থেকে শেষ পর্যন্ত পড়বেন, পড়ার পরে জিনিসটা অনুধাবন করবেন, তারপর কি চাইছে এগুলো 3 থেকে 4 লাইনের ভিতরে আপনি লিখে দিয়ে আসবেন। মনে থাকবে? হ্যাঁ, বিসিএস এর বাংলা এটা 100 নম্বর, 100 নম্বর, উপরে তো পোস্টে লেখাই আছে 100 নম্বর। এবার দেখেন নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন। এগুলো আমাদের চর্যাপদের যে গুরুত্বটা, এটা কিন্তু সুন্দর মতো আমরা আমাদের পেজে পোস্ট করে দিয়েছি। আবার আছে শ্রীকৃষ্ণ কীর্তকাব্যে গ্রামীণ জীবনে কি পরিচয় পাওয়া যায়, কত সুন্দর চমৎকার। এটা আমি কিন্তু বিশেষ লিখিত পরীক্ষা এগুলো সব প্রশ্ন পড়াইছি, বিশেষ লিখিত ব্যাচে কোর্সে এগুলো সবই কিন্তু ইনশাআল্লাহ পড়াইছি, হ্যান্ডআউটও কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেখেন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, এগুলো সব বিগত সালে অনেকবার চাকরি পরীক্ষার মানে বিশেষ লিখিত পরীক্ষা আসছে, ওগুলো আবারও কিন্তু রিপিট করছে। লোক সাহিত্য বলতে কি বোঝায়, এগুলো রিপিট প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে ধারণা দিন। এখানে এই 1 2 3 4টা 5টা প্রশ্ন আসছে, এই 5টা প্রশ্ন রিপিট প্রশ্ন এবং কঠিন কোনো প্রশ্নই না। এগুলো সবাই কিন্তু কম বেশি পড়াশোনা করে পরীক্ষা হলে গেছে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। যাদের আরো বুঝতে সমাধান, আপনারা আমাদের যে পেজ আছে, পেজে প্রশ্নটা মূল প্রশ্ন দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। স্যার আপনার বই থেকে 100% কমন না, আমার বই থেকে 100% কমন না, কারণ এই বইতে লিখিত পাঠ নাই। এই ক্যারিয়ার প্লাস বইয়ে ভাব সম্প্রসারণ নাই, এই বইয়ে সারাংশ নাই, এই বইয়ে সারমর্ম নাই, এই বইয়ে এই যে ছোট ছোট প্রশ্ন অনেক আছে এগুলোও নাই। এটা প্রিলি ভিত্তিক একটা প্রশ্ন, যে কোনো প্রিলি পরীক্ষার জন্য এই বইটা, এটা পূর্ণাঙ্গ লিখিত বই না। তারপর এখান থেকে দেখবেন 60% প্রশ্ন কমন পড়ছে, প্রিলির বই থেকে 60% কমন পড়ছে। ওকে, আর কোনো প্রশ্ন? স্যার শার্টটা ভালো লাগছে শুধু দেখতেছি। ফেরদৌসী, তোমার আবার শার্ট ভালো লাগে এত কিছু থাকতে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, আজকে আমাদের এই গেল। আর সবাইকে একটু বলি, আমাদের জব মেডিসিন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকে। প্রতি শুক্রবার শনিবার চাকরি পরীক্ষায় আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করে এই প্রশ্নগুলো আমাদের যারা টিচাররা আছেন, যারা সম্মানিত, তার এক্সপার্টরা কিন্তু দ্রুত সলভ করে দেয়। এক্ষেত্রে আপনাদের একটা দুইটা প্রশ্ন ভুল হতেই পারে,
কারণ এরা সবাই চায় কি, বাজারের সবাই চায় খুব দ্রুত প্রশ্ন সলভ দিতে, খুব দ্রুত প্রশ্ন সলভ দিতে সবাই চায়। এক্ষেত্রে একটা দুইটা ভুল হয়ে যায়, এটা আসলে ভুলটা দেখাটা ঠিক না, এটা কারেকশন করে দেয়। এবং আমি যে প্রশ্ন সলভ দিয়েছি ইনশাল্লাহ এর ভিতর দিয়ে একটা প্রশ্ন তো উত্তর ভুল হতেও পারে আমার। তবে আমি চাই সবসময় বাংলা যখন আমি সলভ দিই, আমি সবসময় চাই যে একদম আপনাদেরকে পরিপূর্ণ শুদ্ধভাবে যাতে আপনাদের দিতে পারি, ওই জিনিসটাই আমি কিন্তু করি। তবে আমাদের যে প্রতি শুক্রবার শনিবার চাকরি পরীক্ষা হয়, বিসিএস বা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন আমরা দ্রুত সলভ দেওয়ার চেষ্টা করি সবার আগে, যে কারণে হয়তো একটা দুইটা প্রশ্ন ভুল ত্রুটি হয়ে যেতে পারবে। এই ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবসময় দেখবেন, জব বেটিসে সবসময় আপনাদের সাথে আছে। আর আপনাদের যারা 47তম বিসিএস ব্যাচে ভর্তি আছেন তাদের পরীক্ষা, তাদের কিন্তু ধুমাইয়া ক্লাস চলতেছে। আর 49তম বিসিএস পরীক্ষা আপনাদের উদ্যোগে আমরা 2.5 মাসের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা নিয়েছি। সুতরাং 2.5 মাসের এই প্রস্তুতির জার্নিতে ম্যারাথন ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের এই 49তম বিসিএস এর ম্যারাথন ব্যাচের ক্লাস শুরু। মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট আপনারা আমাদের সাথে এনরোল করেছেন, সবার জন্য শুভ কামনা রইল। আর 49তম বিসিএস শুধু এমসিকিউ পরীক্ষা হবে। এই 49তম বিসিএস এই 49তম বিসিএস যাদের টার্গেট শুধু এমসিকিউ, এই যে শুধু এমসিকিউ পরীক্ষা হবে 200 নম্বরের, আপনার সাবজেক্টিভ 100 আর হলো আপনার জেনারেল 100। এই নম্বরের জন্য কোর্স ফি, অনলাইন কোর্স ফি, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অনলাইন এই কোর্সটা করতে পারবেন। অনলাইন কি করতে পারবেন? অনলাইন কোর্সটা করতে পারবেন। তাই এটার জন্য অনলাইন কোর্স ফি হলো মাত্র কত? মাত্র 3500 টাকা ছিল। এটা আমরা আজকের দিনের জন্য আমরা 3000 টাকা করে দিয়েছি। কত টাকা? 3000 টাকা করে দিয়েছি। আর অফলাইনে মিরপুর আমাদের 10 শাখায়, মিরপুর 10 ফলপাটি সামাদ মাসন্তি 4th তলা, এছাড়া বাংলাদেশে আমাদের সকল শাখায়, আমাদের বাংলাদেশের সকল শাখায় কিন্তু আপনি এই 3000 টাকার ভিত্তি অনলাইনে ভর্তি হতে পারবেন। এবং এর সাথে কিন্তু আপনি বই অবশ্যই পাবেন। এবং আপনি কি করেন, অফলাইন শাখায় বাংলাদেশ সকল শাখায় অফলাইনে ভর্তি হতে পারবেন। অর্থাৎ অফলাইনে ভর্তি হলে অনলাইনটা এমনিতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মিরপুর শাখায় যদি এটা ভর্তি হন, আপনার কাছ থেকে আমরা নিব হলো 5000 টাকা। অফলাইনে কত টাকা? মিরপুর শাখায় ভর্তি হলে আপনাকে নিব মাত্র 5000 টাকা। ওকে, আমাদের হটলাইন নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি। জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে শুধু এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার 01901519501 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করে আপনি ভর্তির কাজটা সম্পন্ন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কারো কোনো আর্থিক সমস্যা থাকে, আমাদের হটলাইনে কল দিয়ে আপনি আপনার আর্থিক সমস্যার কথা বললে আপনাকে নিরাশ করবে না জব মেডিসিন কখনোই। ভাই টাকা কিন্তু আহামরি না, আপনি যদি এটা এমসিকিউ দাগিয়ে যদি এবছর যদি আপনি বিসিএসটা আপনি লুফিয়ে দিতে পারবেন, অন্ততপক্ষে আপনি বিসিএস এবার না টিকলেও আপনার 50তম বিসিএস এর এই এফেক্টটা পড়বে। আপনি 50তম বিসিএস অবশ্যই আপনার ভালো হবে, আপনার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতিটা আরো স্ট্রং হবে, আপনার নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিটা অনেক স্ট্রং হবে। এটা মাথায় রাখেন, কারণ এখানে যে প্রেশারটা পড়বে আপনার, প্রতিদিন আপনাকে 4 ঘন্টার ক্লাস করতে হবে এবং আমাদের যে হ্যান্ডনোটগুলো সেগুলো আপনাকে পড়তে হবে, প্রতিদিন আপনাকে পরীক্ষা দিতে হবে। এক কথায় আপনাকে দৈনিক 8 থেকে 10 ঘন্টা প্রেয়ার দিতে রাখবো আমরা। এভাবে নার্সিং করে আপনাদের কিন্তু আমরা তৈরি করব। সুতরাং যারা আমাদের জার্নি হতে চান ম্যারাথন ব্যাচে 49তম বিসিএস এর, তাহলে আপনারা যুক্ত হতে পারবেন। ওকে স্যার, বইগুলো কতদিনে পাবো? বই তৈরি হচ্ছে, সময় দিবেন। বই গতকাল পাবলিশ করলো, সময় দিবেন। বই তৈরি করার সময় দিবেন। 1 সপ্তাহ আগে কোনো ধরনের বই চাবেন না। প্রতিদিন আগামীকাল থেকে ক্লাসের পরে পিডিএফ পাবেন, ক্লাসের পিডিএফ পাবেন, কিন্তু বইয়ের জন্য 1 সপ্তাহ ওয়েট করবেন। বাজারে এমন কোন কোম্পানি নাই যে বাজারে এখন বই বিক্রি করে, কোন কোম্পানির বাপেরও সাধ্য নাই যে বই বের করবে 1 রাতের ভিতরে আপনাদের জন্য বই তৈরি করে দিবে। এই জন্য বললাম বইয়ের জন্য ওয়েট করতে হবে, 1 সপ্তাহ ওয়েট করতে হবে। ক্লিয়ার? আর প্রতিদিন ক্লাসে পিডিএফ পেয়ে যাবেন। আর বইয়ের জন্য আপনাদের কুরিয়ারে যে বই পাঠাবো সেটার জন্য 1 সপ্তাহ ওয়েট করতে হবে। মানসম্মত একটা বই হাতে পেতে হলে 1 সপ্তাহ ধৈর্য ধরতে হবে। ক্লিয়ার? স্যার, আমরা যারা 47তম বিসিএস এ ম্যারাথন ব্যাচে ভর্তি হয়েছি, আমাদের কি আবার নতুন করে ভর্তি হতে হবে? অবশ্যই। 49তম বিসিএস তো 49তমের জন্য, তোমাদের জন্য তো অবশ্যই। কারণ তোমরা আবার এখানে তোমরা আবার একটু মাইনাস পাবা। তোমরা এখানে যে সুবিধাটা পাবা, তোমরা অনেকে আজকে দাবি করছো, এমন দাবি করছো যা বলার মতো না। যাই হোক, তোমাদের জন্য 2500 টাকা করে দিলাম। যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন, তারা যদি এই ম্যারাথন ব্যাচে আবার যুক্ত হতে চান, তাদেরকে 2500 টাকা পে করতে হবে। আপনাদের জন্য এই সুযোগটা আমরা করে দিলাম। স্যার, রাষ্ট্রবিজ্ঞান পড়াবে কোন স্যার? রাষ্ট্রবিজ্ঞানে তো আমাদের নাম কি, জুবায়ের স্যার, যিনি বিসিএস করে ঢাকা ইউনিভার্সিটির, উনি পড়াবেন। গতবার উনি পড়িয়েছেন কিন্তু। স্যার, আমার কমেন্ট পড়েন না কেন? খন্দকার জামিল, এই তো বাবু পড়েছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার আর কি জি পড়বেন? স্যার, মাদ্রাসায় পড়ে কি বিসিএস দেওয়া যায়? মাদ্রাসায় পড়লে বিসিএস দেওয়া যাবে, তবে অবশ্যই অনার্সে যে 4 বছর পড়াশোনা করতে যেটা লাগে ওটা আপনার মাদ্রাসা লেভেলে পড়াশোনা করলো, ইন্টার পাস করার পরে 4 বছর মেয়াদি কোনো
পড়াশোনা করা লাগবে, তবে ওই সাবজেক্ট থাকা লাগবে এবছর আবার আপনার ওই সাবজেক্ট আছে কিনা এটা দেখেন। আপনার তো মাদ্রাসার সাবজেক্টই না এই বছর বিশেষ পরীক্ষায়। আমি দেখলাম এই বছর আছে শুধু ইসলাম শিক্ষা। কি আছে? ইসলাম শিক্ষা। অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার ইসলাম শিক্ষায় পাশ করা লাগবে, অথবা আপনার 3 বছরের ডিগ্রি লাগবে, 3 বছরের ডিগ্রি লাগবে, 3 বছরের ডিগ্রি লাগবে, এবার আবার 1 বছরের মাস্টার্স লাগবে, এরকম আছে। ওকে 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 ওকে, যাই হোক, আপনাদের এই সুযোগটা আমরা দিয়ে দিলাম। আবার বলে দিচ্ছি, আপনাদের এই ম্যারাথন ব্যাচের কোর্স ফি আমাদের 3000 টাকা, আর যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছে অন্য কোনো যে কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য ওটা 2500 টাকা, আর অফলাইন কোর্স ফি আমাদের 5000 টাকা। মিরপুর 10 ফলপটি আমাদের বাসন 4th তলা, 09015195001। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল দিয়ে বিস্তারিত জেনে তারপর আপনি সিদ্ধান্ত নেন। সুযোগ কিন্তু বারবার আসে না। আপনি মনে করতে পারেন আপনার কাছ থেকে আমরা 3000 টাকা নিয়ে নিচ্ছি, হাই হাই খাইছে রে, জব মেডিসিন বড়লোক হয়ে গেছে। অনেকে তো আমাদের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেছে যে জব মেডিসিন কেমনে কি করলো, জব মেডিসিন কিভাবে এবার নিবন্ধনে লিখিত ব্যাচ আগে চালু করে দিল, অ্যাডভান্স। এরা কিভাবে নিবন্ধন প্রিলির আপডেট বই বের করে দিল, তারা কিভাবে নিবন্ধনে প্রাইমারি অ্যাডভান্স কিভাবে লেকচার শিট তারা তৈরি করে ফেললো, এবং কিভাবে তারা এত দ্রুততম সময়ের ভিতরে তারা ম্যারাথন কোর্স রান করে ফেললো। আমাদের ভাই সবকিছু গুছানো, আমাদের টিচার অল টাইম কাজ করে, সব মন্ত্রণালয় অধিদপ্তর পিএসসিতে অল টাইম যোগাযোগ রাখে, যে কারণে আমরা আমাদের গুছানো প্ল্যাটফর্ম, আমাদের ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম অল সেটআপ আমাদের কমপ্লিট, যে কারণে আমরা পারি। যারা এবছর কোচিং এ মানে 49তম বিষয় ধরতে পারে নাই, তারা যে কি পরিমাণে কষ্ট পাইতেছে, আরে আমাদের তো রাষ্ট্রবিজ্ঞানের টিচার নাই, ইকোনমিক্সের টিচার নাই, অর্থনীতির টিচার নাই, জীববিজ্ঞানের টিচার নাই, তারা তো টিচারই নাই তাদের, মানে তারা এখন পাগল হয়ে গেছে। হায় হায়, জব মেডিসিন সব টাকাগুলো ইনকাম করে নিয়ে যাইতেছে। হ্যাঁ, সত্য কথা, জব মেডিসিন টাকা ইনকাম করে, জব মেডিসিন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তবে অতিরিক্ত কোনো কিছুই নেয় না, কম টাকায় বেটার সার্ভিস একমাত্র আমরাই দিই। আর যাদের ভর্তি হতে পারবে না টেনশন নিয়েন না, প্রতিদিন আমাদের একটা করে হলো ফ্রি ক্লাস আপনাদের থাকে। এই ফ্রি ক্লাসগুলো করেন, তারপরও দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর এগিয়ে যাবেন। জব মেডিসিনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।